বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য। নবম পর্ব। সকালে মৃন্ময়ী তার বেলকনির টবে লাগানো অর্কিডের চারাগাছে পানি দিচ্ছিল। সেই সময় তার পোষা ময়না ডানা ঝাপটিয়ে মৃন্ময়ী মৃন্ময়ী বলে ডেকে উঠল। মৃন্ময়ী পানি দিয়ে থামিয়ে খাঁচার কাছে এসে দাঁড়ায়। মিঠু আবারও ডাকে, মৃন্ময়ী মৃন্ময়ী। মৃন্ময়ী খাঁচাটা ধরে বলে, বলতো মিঠু, তিথি। মিঠু চুপ করে মৃন্ময়ীর দিকে তাকিয়ে থাকে, যেন বুঝতে চাইছে মৃন্ময়ী কি বলছে। মৃন্ময়ী পুনরায় বলল, তিথি। বল, তিথি তিথি। মিঠু বলল না, ডানা ঝাপটানো থামিয়ে দিল এবার। এরপর খাবার খাওয়ায় মনোযোগ দিল। সম্ভবত তিথি নামটা তার পছন্দ হয়নি। মৃন্ময়ী অনুরোধের সুরে বলে, বল না তিথি, তিথি বল একবার। মিঠুর কোনো ভাবান্তর হয় না, সে তার খাওয়া নিয়ে ব্যস্ত। মৃন্ময়ী হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তিথিদের বাড়ির গেটে দুজন দারোয়ান বসে পাহারা দেয়। আগে একজন বসত, গত 1 বছর যাবৎ দুজন বসছে। একজনের নাম শামসু, তার বয়স কিছু কম, সবকিছুতেই বেশি বোঝে এমন একটা ভাব নিয়ে থাকে সবসময়। অপর একজনের নাম নুরুল, তিনি বেশ প্রবীণ লোক, অনেক বছর ধরেই এই বাড়িতে দারোয়ানের চাকরি করে আসছেন। সাইকেল থেকে একটা লোক নেমে এসে বাড়ির ঠিকানাটা মিলিয়ে দেখে। তার গায়ে খাকির পোশাক। জিয়াউল আলমের বাড়ির সাথে ঠিকানাটা মিলে গেলে সে বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যায়। তখন শামসু এসে তাকে আটকে দেয়। কে আপনি? কাকে চাই? আমি পিয়ন, একটা চিঠি নিয়ে এসেছি। যান যান, এখানে কোনো চিঠির কারবার হয় না। শামসুর কথাতে পিয়ন অবাক হয়ে বলে, আমাকে আটকাচ্ছেন কেন? আমি পিয়ন, জরুরি চিঠি দিতে এসেছি। শামসু একটা কাঠি দিয়ে কান চুলকাতে চুলকাতে বলে, এখানে কেউ চিঠি পড়ে না, আপনি আসুন। আশ্চর্য লোক তো মশাই আপনি, চিঠি পড়ে না মানে কি? এই ঠিকানায় চিঠি এসেছে, না দিয়ে চলে যাব? আরে বললাম তো, এখানে চিঠি কেউ পড়ে না। কথা শুনে নুরুল বসা থেকে উঠে আসেন। শামসুকে বলেন, কি হয়েছে রে? দেখো না চাচা, বলছি এখানে কেউ চিঠি পড়ে না, তারপরও কথা বাড়াচ্ছে। নুরুল জানতে চান, কার চিঠি? পিয়ন বলে, এই বাড়ির ঠিকানায় তিথি নামে একজনের কাছে চিঠি এসেছে, আমি সেটাই দিতে এসেছি। ও, তিথি মামনি, আচ্ছা আপনি ভেতরে আসুন, আমি তিথির কাছে খবর পাঠাচ্ছি। ইন্টারকমের মাধ্যমে তিথিকে জানানো হয় ওর কাছে একটা চিঠি এসেছে। চিঠির কথা শুনে তিথি বেশ অবাক হয়। তাকে চিঠি লেখার মতো কেউ নেই, তাহলে কে চিঠি পাঠালো? তিথি বাইরে আসে, রেজিস্টার খাতায় সাইন করে চিঠি রিসিভ করে। তিথি পিয়নের কাছে জানতে চায়, চিঠি কোথা থেকে এসেছে? জানি না ম্যাডাম, বেনামি চিঠি, কোনো ঠিকানা দেওয়া নেই বলে পিয়ন চলে যায়। বেনামি চিঠি শুনে তিথি এবার আকাশ থেকে পড়ল। তাকে এভাবে পরিচয় গোপন করে কে চিঠি লিখবে? তিথি দ্রুত চিঠিটা নিয়ে নিজের রুমে চলে আসে। চিঠির খামের উপরে খুব সুন্দর করে তার নাম আর বাসার ঠিকানা লেখা। হাতের লেখা দেখে মনে হচ্ছে খুব যত্ন করে ঠিকানাটা লিখেছে কেউ। তিথি খামটা খুলে চিঠিটা বের করে পড়তে শুরু করে। চিঠি পড়ে তিথি হতভম্ব হয়ে বসে থাকলো খানিকক্ষণ। হাসবে নাকি কাঁদবে কিছু বুঝতে পারছে না। কিছুক্ষণ অবাক বিস্ময়ে চিঠিটার দিকে তাকিয়ে থাকে তিথি, যেন এতক্ষণ চিঠিতে যা যা পড়েছে সবকিছু তার মাথার উপর দিয়ে গেছে। মৃন্ময়ী ছাদে এসেছে। তাদের বাড়ির এই ছাদটা তার খুব প্রিয়। নিজ হাতে যত্ন করে অনেক গাছ লাগিয়েছিল সে ছাদে। বগুড়া থেকে ঢাকা যাওয়ার সময় গাছগুলোর জন্য তার খুব খারাপ লাগছিল। ভেবেছিল সে চলে গেলে এগুলোর যত্ন কেউ নিবে না, অযত্নে সবগুলো গাছ মরে যাবে। তবে এখন গাছগুলোকে দেখে তার ভালো লাগছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে কেউ বেশ ভালোভাবেই গাছের পরিচর্যা করেছে। সবগুলো গাছে ফুল ফুটে আছে। বাতাসে ফুলের সুবাস এসে মৃন্ময়ীর নাকে লাগছে। ভালো লাগায় মনটা ভরে উঠল তার।
মৃন্ময়ী চোখ বন্ধ করে গুনগুনিয়ে গান গাইছে আর এই মৃদু হাওয়া, ফুলের সুবাস এবং বিকেলের পরিবেশটা উপভোগ করছিল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। কে এলো না মৃন্ময়ী? প্রশ্ন শুনে মৃন্ময়ী চমকে চোখ খুলে তাকালো। সামনে শুভ দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। শুভকে দেখে মৃন্ময়ী খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, কি বলবে বুঝতে পারে না। সেদিন মৃদুর থেকে ওই কথা শোনার পর এখন শুভকে দেখলেই তার অস্বস্তি লাগে। শুভ পুনরায় বলল, বেশ ভালো গাও তো। মৃন্ময়ী শুধু বলল, থ্যাঙ্কস। কার কথা ভেবে গান গাইছিলে? গান গাইতে কারো কথা ভাবতে হয় নাকি? জানতাম না তো। শুভ হাসে, বলে, যখন আমরা কাউকে খুব বেশি পছন্দ করি তখন সব কিছুতেই তাকে অনুভব করি। কোনো পছন্দের গান শুনলে সেখানে তাকে ভাবতে ভালো লাগে, গাইলেও তার কথা স্মরণ করে গাইতে ইচ্ছে করে। গানের কথা, কবিতার বাক্য সব কিছুতেই আমরা প্রিয়জনকে উপলব্ধি করি। মৃন্ময়ী হেসে বলল, আপনি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। আমি গুছিয়ে কথা বলতে পারি না মৃন্ময়ী, তবে আজ মনে হচ্ছে বেশ গুছিয়ে বলছি। বলে শুভ চুপ করে থাকলো কিছু সময়। এরপর ছাদের গাছগুলো দেখিয়ে বলল, দেখো তোমার গাছে কত ফুল ফুটে আছে। মৃন্ময়ী বলল, হ্যাঁ সেটাই দেখছিলাম। আমি ঢাকা যাওয়ার পর মা ভালোই পরিচর্যা করেছেন গাছগুলোর। শুভ কিছু বলল না, মৃন্ময়ীর দিকে তাকিয়ে হাসলো শুধু। দিলারা রান্নাঘরে কাজ করছিলেন। মৃন্ময়ী ছাদ থেকে বাসায় এসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। বলল, মা তুমি এত ভালো, আমার গাছগুলোর কত যত্ন নিয়েছ। আই লাভ ইউ মা। দিলারা হেসে বললেন, তোর গাছের কোনো যত্ন আমি নেইনি, সব শুভ করেছে। তুই যাওয়ার পর সেই গাছের খেয়াল রাখত, সময় মতো পানি দিত, পোকামাকড় ধরলে ওষুধ স্প্রে করে দিত। ছেলেটার সব দিকে খেয়াল আছে। মায়ের কথা শুনে মৃন্ময়ের হতবাক হওয়ার পালা। শুভ করেছে এগুলো? কই, তখন ছাদে তো একবারও বলল না। রাতে বিছানায় এসে শুয়েছে তিথি। ঘুম আসতে চাইছে না আজ আবারও। ছাদেও যাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তিথির মনে সেদিনের সেই বৃষ্টি ভেজা বিকালের স্মৃতি স্পষ্ট হয়ে উঠল। মৃন্ময়ীর ওই ঐশ্বরিক রূপ তিথির চোখে পুনরায় ধরা দিচ্ছে কল্পনায়। বৃষ্টি স্নানরত অবস্থায় কি অপরূপ মায়াবী না লাগছিল মৃন্ময়ীকে। ওই দিনের ওই লাল সালোয়ার কামিজ যেন মৃন্ময়ীকে আরও অপরূপা করে তুলেছিল। তিথির মনে হয়েছিল লাল রং শুধু মৃন্ময়ীর জন্যই তৈরি। এই রঙে ওর থেকে ভালো আর কাউকে কখনো লাগবে না। তিথি মৃন্ময়ীর কল্পনাতেই বিভোর হয়ে রইল। কল্পনায় মৃন্ময়ী আজ আবারও তিথির কাছে আসে, নিজের একটা হাত বাড়িয়ে দেয় তিথির দিকে। তিথি মৃন্ময়ের চোখে তাকালো, মৃন্ময়ের দু চোখে ভালোবাসার আহ্বান। তিথি তার হাত মৃন্ময়ের হাতে রাখতেই যাবে, ঠিক তখন কাছে কোথাও বাজ পড়ার প্রচণ্ড শব্দে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে সে। দু চোখে তার অশ্রু টলমল করছে। তিথি নিজেকে সামলে নেয়, এমন কোনো ভাবনাকে প্রশ্রয় দেয়া যাবে না। নিজের মনকে নিয়ন্ত্রণের চেষ্টা করল তিথি, যা সম্ভব নয়। অবাধ্য মন কেন শুধু সেদিকে ছুটতে চাইছে। তিথি এবার চিঠির বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। এই চিঠি তাকে কে দিতে পারে? ভাবতে ভাবতে হাত বাড়িয়ে সাইড টেবিলের ড্রয়ার থেকে চিঠিটা বের করে আনে তিথি। পুনরায় পড়তে শুরু করলো চিঠিটা। চিঠি পড়া শেষ করে উচ্চস্বরে হেসে উঠল সে। বহুদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসল তিথি। আজ ঈদ। তিথি সকালে গোসল সেরে রুমে বসে আছে। ঈদের দিনে মৃন্ময়ের কথা খুব মনে পড়ছে তিথির। ভাবলো মৃন্ময়ীকে একটা মেসেজ করে ঈদের শুভেচ্ছা জানালে কেমন হয়। পরক্ষণে মনে আসা সেই ইচ্ছেটাকে দমিয়ে দিল। কি দরকার শুধু শুধু মায়া বাড়ানোর।
মায়া জিনিসটাকে আজকাল ভীষণ ভয় লাগে তিথির। যাদের প্রতি খুব মায়া অনুভব করেছে, অল্প সময়ের ব্যবধানে তাদের হারিয়ে ফেলেছে। কিশোরী বয়সে একটা বিড়াল ছানা পুষেছিল তিথি। ভালোবেসে নাম দিয়েছিল মিনি। মিনিকে ভীষণ আদর করত তিথি। তার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল মিনি। অল্প কিছুদিন পর ফ্লো হয়ে তাকে ছেড়ে অন্য ভুবনে পাড়ি জমালো। অনেকদিন ভীষণ কাঁদল তিথি। তিথির কান্না দেখে বাবা মা তাকে আরেকটা বিড়াল অ্যাডপ্ট করে দিতে চেয়েছিলেন, কিন্তু তিথি আর নেয়নি, কারণ পুনরায় হারানোর কষ্ট সে আর পেতে চায় না। মিনির কথা ভাবতে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তিথির বুক চিরে। ঠিক সে সময় তিথির রুমের দরজায় শাহনাজ পারভীন এসে দাঁড়ালেন। রুমে একা বসে আছিস কেন মা? বাইরে আয়। তিথি বলল, মা এসো। শাহনাজ পারভীন কাছে গিয়ে তিথিকে জড়িয়ে ধরলেন। ঈদ মোবারক। তিথি মিষ্টি হেসে বলল, ঈদ মোবারক মা। শাহনাজ পারভীন মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, বাহ, এই ড্রেসটাই খুব মানিয়েছ তো, খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে। মায়ের কথায় হাসল তিথি। শাহনাজ পারভীন বললেন, চল নিচে চল। ঠিক আছে, চলো। তিথি উঠে মায়ের সাথে নিচে গেল। নিচে আসতেই ইতি ফোন নিয়ে এসে বলল, আপু, ভাইয়া কল করেছে, কথা বল। তিথি ফোন নিল। ভিডিও কল করেছে পার্থ। তিথি বলল, কেমন আছিস পার্থ? ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ঈদেও আসলি না দেশে, বলে তিথি একটু মন খারাপ করল। পার্থ হেসে বলল, হুট করে একদিন এসে তোদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিব, দেখিস। তিথি বলল, সেই একদিনটা কবে আসবে কে জানে। পার্থ কিছু বলল না। সে খুব শীঘ্রই দেশে ফিরবে, তার প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এখন কাউকে বলা যাবে না, বলে দিলে তো আর সারপ্রাইজ দেয়া হবে না। মৃন্ময়ী বিকেলে ছাদে এসে দাঁড়িয়ে আছে। ছোটবেলার ঈদ আর এই সময়ের ঈদের মধ্যে বিস্তর ফারাক। ছোটবেলায় ঈদ নিয়ে কত উৎসাহ উদ্দীপনা কাজ করত মনে। এখন সবকিছু কেমন ফিকে হয়ে গেছে। ঈদের দিনগুলোতে আরো বেশি যেন মন খারাপ হয়। মৃন্ময়ীকে এমন বিষণ্ণ মনে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ কাছে গেল। ঈদ মোবারক মৃন্ময়ী। মৃন্ময়ী একটুখানি হেসে বলল, ঈদ মোবারক। মন খারাপ? ঠিক জানি না। কাছের মানুষদের মিস করছো? ছোটবেলার কথা মনে পড়ছে, তাই না? আপনি এত কিছু জানলেন কি করে? এগুলোর মধ্য দিয়ে তো তুমি একা না, সবাই যায়, তাই জানি। শোনো মৃন্ময়ী, মানুষের জীবন প্রবাহমান, সবসময় তা একই রকম থাকে না। তাই অতীতকে মিস করে মন খারাপ করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং ঈদের দিনটা উপভোগ করো। মৃন্ময়ীর সেদিনের মিতুর বলার কথাটা স্মরণ হলো। ভাবলো জিজ্ঞেস করে দেখবে কিনা। মনের মধ্যে দোটানা নিয়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা শুভ ভাইয়া, আপনি কি কাউকে খুব পছন্দ করেন? কাউকে খুব পছন্দ করা তো অন্যায় কিছু না, করতেই পারি, তাই নয় কি? মৃন্ময়ী হেসে মাথা ঝাঁকালো। শুভ হাসতে হাসতে বলল, তোমার সেরকম কেউ নেই যাকে খুব পছন্দ করো? মৃন্ময়ী দৃঢ় কণ্ঠে বলল, আছে। শুভ কিছুটা অবাক হয়ে মৃন্ময়ীর চোখে তাকালো। তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, এটা কি তোমার কাছে অন্যায় মনে হয়? না, কোনো দিনই না। ভুল মনে হয়? না। এরপর অনেকটা জোর দিয়ে বলল, আমি আমার জীবনে যতগুলো সঠিক কাজ করেছি তার মধ্যে ওটা একটা। শুভ জানতে চাইল, তাকে খুব ভালোবাসো তাই না মৃন্ময়ী? মৃন্ময়ী জবাব দিতে পারল না। তার দু চোখ ভিজে উঠল। সে শুভকে তার চোখের জল দেখাতে চায় না, তাই সাথে সাথে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। শুভ হয়তো আন্দাজ করতে পেরেছে মৃন্ময়ীর মনের অবস্থা, তাই বলল, ঘরে চলে যাও মৃন্ময়ী। মৃন্ময়ী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে নেমে গেল। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে দূরে তাকিয়ে থাকল।
মৃন্ময়ীদের ড্রয়িং রুমের টেলিফোনটা সমানে বেজে চলেছে, কিন্তু কেউ তুলছে না। মৃন্ময়ী বিরক্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো। সামনে ফুলিকে দেখে বলল, মা কোথায়? টেলিফোন কখন থেকে বাজছে, কেউ তুলছে না কেন? ফুলি বলল, খালাম্মা বাসায় নাই, বাইরে গেছে, আর খালু ঘুমে। তাহলে তুই টেলিফোনটা ধরতে পারছিস না? আমার লজ্জা লাগে, বলে ফুলি চলে গেল সেখান থেকে। মৃন্ময়ী বুঝতে পারল না টেলিফোন ধরতে লজ্জা লাগার কি আছে। কলটা কেটে গেছে দেখে মৃন্ময়ী রুমের দিকে চলে যাচ্ছিল, তখন আবারও টেলিফোন বেজে উঠল। মৃন্ময়ী এসে রিসিভ করলো। হ্যালো। তিথির মনে হলো কত যুগ পর সে মৃন্ময়ের গলা শুনতে পেয়েছে। মৃন্ময়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি অনুভব করল তিথি। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মৃন্ময়ী আবার বলল, কে বলছেন? চুপ করে আছেন কেন? কথা বলুন। মৃন্ময়ীর এমন জিজ্ঞাসায় হুট করে তিথি বুঝে উঠতে পারল না কি বলবে, কি বলা উচিত। গত 2 দিন ধরে মৃন্ময়ের কথা তার ভীষণ মনে পড়ছিল। মৃন্ময়ী বলেছিল ঈদের পরে চলে আসবে। ঈদ শেষ হওয়ার আজ 5 দিন হয়ে গেছে। এখনো মৃন্ময়ী আসছে না দেখে তিথির মনে অস্থিরতা কাজ করছিল। কেমন যেন শূন্য শূন্য লাগছিল সবকিছু। তাই আজ অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কল করেছিল মৃন্ময়ীকে। একটু মৃন্ময়ীর কথা শুনলে যদি মনের এই অস্থির ভাব দূর হয় সে আশায়। কিন্তু এখন কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। যদিও মৃন্ময়ীর সাথে কথা বলতে তার এত বাহানা খোঁজার কোনো দরকার নেই। এতদিন ধরে মৃন্ময়ী বগুড়া গেছে, সে একবার ফোন করে কথা বলতেই পারে। কিন্তু এখন কেন যেন কোনো কথাই মুখ থেকে বেরোচ্ছে না। তিথি কি বলবে না বলবে চিন্তা করছিল। অপর পাশ থেকে মৃন্ময়ী বলল, দেখুন, কিছু বলার থাকলে বলুন, নয়তো আমি রাখলাম। তিথি কিছুই বলতে পারল না, চুপ করে থাকলো শুধু। মৃন্ময়ী রিসিভার নামিয়ে রেখে দিল। মৃন্ময়ী কলটা কেটে দিয়েছে বুঝতে পেরে তিথি একটা ছোট নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে থাকলো টেলিফোনের পাশে। কে কল করলো? কল করে কথাই বা কেন বলল না? ভাবতে ভাবতে মৃন্ময়ী তার রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল, তিথি কল করেনি তো। মৃন্ময়ী পুনরায় দৌড়ে টেলিফোনের কাছে চলে এলো। তার মন বলছে তিথি হলে আবারও কল করবে। ঠিক সেটাই হলো, তিথি কল করলো। মৃন্ময়ী ভীষণ খুশি হলো। তিথি তাহলে তাকে মনে রেখেছে। মৃন্ময়ী রিসিভার তুলে আবারও হ্যালো বলল। তিথির দু চোখ ভিজে উঠল। কারো কণ্ঠে সামান্য হ্যালো শব্দটা শুনতেও এত ভালো লাগতে পারে তিথি তা আগে কখনো বুঝতে পারেনি। তিথির হালকা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মৃন্ময়ী। তার মন চাচ্ছে সারাদিন এইভাবে রিসিভারটা কানে নিয়ে বসে থাকতে। না বলুক তিথি কোনো কথা, এভাবে শুধু তিথির উপস্থিতি অনুভব করতে পারলেও সে নিজেকে ভাগ্যবতী মনে করবে। মৃন্ময়ী বুঝতে পারছে তিথি কোনো কিছু বলার উদ্দেশ্যে কল করেনি। কিছু বলার হলে এতক্ষণে নিশ্চয়ই বলে দিত। তিথি কেন তাকে কল করেছে সেটা আন্দাজ করতে পেরে ভালো লাগায় মৃন্ময়ীর মন প্রাণ জুড়িয়ে এলো। মনের কোণে একটা গান বেজে উঠল, ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। মৃন্ময়ীর চোখে পানি এসে গেছে। সে ওড়নার কোণে চোখ মুছল। প্রায় 10 থেকে 15 মিনিট দুজনে এভাবেই চুপচাপ বসে থাকলো। কেউ কোনো কথা বলল না, কলও কাটল না। হয়তো একে অপরকে অনুভব করতে চেষ্টা করলো নীরবতার মাধ্যমে। কখনো কখনো একে অপরের সাথে কথা না বলেও গভীরভাবে আলাপন করা যায়, অনুভব করা যায়। তখন নীরবতা হয় ভালোবাসার ভাষা। আমিনুর রহমান ঘুম থেকে উঠে পড়েছেন। ড্রয়িং রুমে এসে মৃন্ময়ীকে এভাবে চুপচাপ রিসিভার কানে নিয়ে বসে থাকতে দেখে ডাকলেন, মৃন্ময়ী, রিসিভার কানে ধরে বসে আছিস কেন? হঠাৎ অন্য কারো গলা শুনতে পেয়ে তিথি সাথে সাথে কলটা কেটে দিল। কল কেটে গেছে বুঝতে পেরে মৃন্ময়ী রিসিভার নামিয়ে রাখল। আমিনুর রহমান জানতে চাইলেন কে কল করেছিল।
মৃন্ময়ী বলল, তিথি কল করেছিল বাবা। কোনো দরকারে করেছিল নাকি? তোকে তো কোনো কথা বলতে দেখলাম না। ওনার লাইনের সমস্যা, তাই কথা ঠিকঠাক আসছিল না। পরে আবার কল করলে জেনে নিব কেন করেছিল। ও, ঠিক আছে। মৃন্ময়ী রুমে চলে এলো। তার এত বেশি খুশি লাগছে, কিভাবে সেটা প্রকাশ করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ রুমেই নিজের চারপাশে ঘুরল, এরপর বিছানায় শুয়ে রইল খানিকক্ষণ। তারপর আবার দৌড়ে ছাদে চলে গেল। ছাদে মিতু ছিল। মিতুকে দেখতে পেয়ে মৃন্ময়ী ওর হাত টেনে ধরে ডান্স করতে শুরু করে দিল। মিতু অবাক হয়ে জানতে চাইল, কি ব্যাপার মৃন্ময়ী আপা, আজ এত খুশি কেন তুমি? মৃন্ময়ী আগের মতোই আনন্দে ঝলমল করে জবাব দিল, আছে একটা বিশেষ কারণ। আচ্ছা, কি সেটা? ওহ, তোকে বলা যাবে না। মিতু হাসলো, যেন সে বুঝে গেছে কি সেই বিশেষ কারণ। সন্ধ্যা থেকে মৃন্ময়ী কিছুক্ষণ পরপর এসে টেলিফোনের সামনে বসে থাকছে, যদি তিথি আবারও কল করে এই আশায়। কিন্তু তিথি আর কল করছে না। অবশ্য তাতে মৃন্ময়ীর অপেক্ষায় কোনো ভাটা পড়ছে না। সে একই রকম ভাবে বসে অপেক্ষা করছে টেলিফোনের দিকে তাকিয়ে। খয়েরি রঙের টেলিফোনটার খুঁটিনাটি সবকিছু মুখস্থ হয়ে গেছে এই কিছু সময়ে। যেমন টেলিফোনের একটা বোতাম হালকা দেবে গেছে, উপরের কর্নার থেকে অল্প একটু রং উঠে গেছে, ইত্যাদি। লীলারা বিষয়টা লক্ষ্য করছেন। মৃন্ময়ী টেলিফোনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন অধীর আগ্রহে কারো টেলিফোনের অপেক্ষা করছে। হঠাৎ টেলিফোন বেজে উঠতেই চমকে উঠল মৃন্ময়ী। দ্রুত কল রিসিভ করে কাঁপা কাঁপা গলায় হ্যালো বলল সে। অপর পাশ থেকে তার বড় বোন চিত্রা বলল, কেমন আছিস মৃন্ময়ী? কতদিন পর আমার টেলিফোন ধরলি। বোনের কণ্ঠ শুনে মৃন্ময়ীর খুশি হওয়া উচিত, কিন্তু সে খুশি হতে পারল না। তার চেহারায় বিরক্তি ফুটে উঠল। হতাশ গলায় বলল, ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তোর কি খবর? মাকে দেখতে পেয়ে মৃন্ময়ী বলল, নে মায়ের সাথে কথা বল। বলে টেলিফোনের রিসিভার লীলারার কাছে দিয়ে নিজের রুমে চলে গেল। চিত্রা বলল, কিছুক্ষণ তোর সাথে কথা বলি, পরে মায়ের সাথে কথা বলবো। লীলারা বললেন, মৃন্ময়ী তো রুমে চলে গেছে। তোরা কেমন আছিস চিত্রা? চিত্রা যেন কিছুটা মর্মাহত হলো, বলল, ও, ভালো আছি আমরা। মৃন্ময়ীর কি হয়েছে, কথা বলল না কেন? কি জানি কি হয়েছে, বাদ দে ওর কথা। তোরা দেশে আসবি কবে? কতদিন দেখি না বলতো। মৃন্ময়ী রুমে এসে বিছানায় শুয়ে পড়েছে। বুঝতে পারছে তিথি আজ আর কল করবে না। এখন তিথি কল না করলেও সেই নিয়ে কোনো অভিযোগ নেই মৃন্ময়ীর। একবার তো করেছে, এটাই অনেক কিছু। সেদিন এত কড়া ভাষায় চিঠি লেখার জন্য খানিকটা মন খারাপ হলো মৃন্ময়ের। মনে মনে ভাবছে, আচ্ছা, তিথি কি চিঠিটা পেয়েছে? পোস্টমাস্টার সাহেব কি আসলেই চিঠিটা পাঠিয়েছেন? না পাঠালেই বরং ভালো হয়। ওই চিঠি ওনার পড়ার দরকার নেই। মৃন্ময়ীর মন চাইছে তিথিকে একটা সুন্দর চিঠি লিখতে, মনের আবেগ অনুভূতি সবকিছু মিশিয়ে। সে উঠে স্টাডি টেবিলে গিয়ে বসল। উদ্দেশ্য তিথিকে চিঠি লেখা। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। মৃন্ময়ী গুছিয়ে কিছুই লিখতে পারল না। পাশের বাস্কেটটা শুধু ছেঁড়া কাগজে ভর্তি হয়ে গেল। মৃন্ময়ীর এবার কান্না পাচ্ছে। হৃদয়ে তিথির জন্য কত কথা জমে আছে, কিন্তু লিখতে গিয়ে সব এভাবে তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? কেন পরিষ্কার করে গুছিয়ে তিথিকে মনের অনুভূতিগুলো জানাতে পারছে না? তবে কি সে দিন পারবে না তার অনুভূতিগুলো তিথিকে জানাতে? শুধুমাত্র প্রকাশ করতে না পারার কারণে শেষমেশ কি তার ভালোবাসা মুখ থুবড়ে পড়বে? শেষে মৃন্ময়ী এক টুকরো কাগজে লিখল, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবী, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। যদিও এই কথাগুলো রবীন্দ্রনাথের, সে শুধু দেবতার জায়গাটা চেঞ্জ করে দেবী লিখেছে। আপাতত এই দুটো লাইন মাথায় এলো মৃন্ময়ীর। এর চেয়ে বেশি গুছিয়ে সে আর কিছু লিখতে পারবে না। মাত্র দুটো লাইন, কিন্তু কত গভীর অর্থ বহন করে। রবীন্দ্রনাথের প্রতি মন থেকে শ্রদ্ধাবোধ জেগে উঠল মৃন্ময়ীর। আজ থেকে বহু বছর আগে তিনি যদি এই দারুণ কথাগুলো না লিখে যেতেন,
তবে সে কিভাবে আজ তিথিকে তার মনের অনুভূতি কাগজে লিখে জানান দিত? পোস্টমাস্টার সাহেব মৃন্ময়ীকে দেখে বললেন, চিঠি পোস্ট করবেন? জি। চশমার উপর দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেনামি? মৃন্ময়ী জবাব দিল না। পোস্টমাস্টারকে দেখে মনে হলো তার ঠোঁটের কোণে চাপা হাসি। তিনি বললেন, ঠিক আছে, রেখে চলে যান। মৃন্ময়ীও তাই করল। ফেরার পথে মিতু বলল, দুলাভাই দেখতে কেমন আপা? মৃন্ময়ী অবাক হয়ে বলল, দুলাভাই পেলি কোথায় রে? মিতু জবাব দিল না, ঠোঁট চেপে মিটিমিটি হাসল শুধু। মৃন্ময়ীর কেন যেন ভীষণ লজ্জা লাগলো। তিথি, তিথি। মৃন্ময়ীর কণ্ঠে নিজের নাম শুনে ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠে বসল তিথি। মৃন্ময়ী তাকে ডাকছিল স্বপ্নে, কিন্তু স্বপ্ন কি এতই স্পষ্ট হয়? তিথির মনে হলো স্বপ্ন নয়, বাস্তবেই তিথি বলে তাকে কেউ ডাকছিল। তিথি বুঝতে পারল না এখন রাত নাকি দিন। সে সময় বোঝার জন্য আশেপাশে তাকালো। রুমটা অন্ধকার হয়ে আছে। বিছানা হাতড়ে মোবাইল নিয়ে দেখল 6 PM, মানে এখন বিকেল। সে দুপুরে ঘুমিয়ে পড়েছিল। তিথি বিছানা ছেড়ে উঠে পড়ল। জানালার পর্দাগুলো সরিয়ে দিল রুমে আলো প্রবেশ করার জন্য। খুব পানির তৃষ্ণা পেয়েছে তার। বিছানার পাশের সাইড টেবিলে পানির গ্লাস রাখা। তিথি গ্লাসের উপরের পিরিচটা সরিয়ে পানি খেলো। ঠিক তখনই আবার তার কানে এলো কেউ ডাকছে, তিথি, তিথি। এই তো, একদম মৃন্ময়ীর গলা। তার বেলকনি থেকে কণ্ঠটা ভেসে আসছে। তার মানে মৃন্ময়ী চলে এসেছে। তিথির মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সে এক ছুটে বেলকনিতে চলে এলো। কিন্তু এ কি, এখানে তো মৃন্ময়ী নেই। তাহলে তাকে তিথি বলে কে ডাকলো? তিথি বেকুল হয়ে আশেপাশে তাকালো। এবার তার চোখ পড়ল বেলকনিতে ঝুলতে থাকা খাঁচার উপর। তিথি খাঁচাটার কাছে এগিয়ে এলো। খাঁচায় একটা ময়না পাখি। তিথি কৌতূহলী দৃষ্টিতে পাখিটাকে দেখছিল। হঠাৎ পাখিটা ডেকে উঠল, তিথি, তিথি। হুবহু মৃন্ময়ীর গলা। তিথির যেন নিঃশ্বাস আটকে গেল। সে আনন্দে অভিভূত হয়ে গেল। খাঁচাটাকে জড়িয়ে ধরতে চাইল যেন। পেছন থেকে শুনতে পেল কেউ বলছে, পছন্দ হয়েছে? তিথি সাথে সাথে পিছন ঘুরে তাকালো। মৃন্ময়ী দাঁড়িয়ে আছে, মুখে সেই চিরচেনা হাসি। হালকা সবুজ রঙের একটা সেলোয়ার কামিজ পরে আছে মৃন্ময়ী। তাকে সবসময়ের মতোই অপরূপা লাগছে। এতদিন পর মৃন্ময়ীকে সামনাসামনি দেখতে পেয়ে তিথির এত ভালো লাগছে, মনটা বারবার অবাধ্য হয়ে যেতে চাইছে যেন। তিথির দু চোখে অকারণে জল জমতে শুরু করলো। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা প্রচণ্ড গতিতে বিট করছে। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আকাশটা লালচে সোনালি রং ধারণ করে আছে। সূর্যকে বিদায় জানাতেই সম্ভবত প্রকৃতি এই অসাধারণ রূপে সেজেছে। তিথির মনে হলো, এরকম সুন্দর বিকেল কেন তার জীবনে প্রতিবার আসে না। এমন সুন্দর মুহূর্তকে সঙ্গী করে বাকি জীবনটা অনায়াসেই কাটিয়ে দেয়া সম্ভব। চলবে।